শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশনের নতুন আয়োজন নিউজ শোতে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট, এছাড়া বাণিজ্য, সংস্কৃতি এবং ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। ৮ বছর আগে এই দিনে মিয়ানমার থেকে প্রায় ৮ লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। সেদিনটি স্মরণে আজ কক্সবাজারে আয়োজিত অংশীজন সংলাপে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, এই সমস্যার মূল মিয়ানমারে, সমাধানও সেখানেই খুঁজতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এখনও প্রতিদিন নতুন করে রোহিঙ্গাদের আগমন দেখা যাচ্ছে। আমাদের নৈতিক দায়িত্ব এই জাতিগত নিধন বন্ধ করানো। তিনি বলেন, সাংঘাতিক ভুল হয়ে যাবে যদি আমরা রাখাইন সম্প্রদায়ের শেষ চিহ্নটুকু দেখার জন্য অপেক্ষা করি। নির্বাচন প্রসঙ্গেও অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় নির্বাচন আয়োজনের জন্য সরকার এখন প্রস্তুত। We have announced the time for election. It's just about a year back, we had the uprising mixed with the killing spree, and the country has come to be stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. গত বছর জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া ১,৩৬৩টি আগ্নেয়াস্ত্র এবং ২,৫৭,৭২০ রাউন্ড গোলাবারুদ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। নির্বাচনকে সামনে রেখে লুট হওয়া অস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ সহ অনেকেই। এসব অস্ত্র উদ্ধারে কি করছে সরকার, এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে। অস্ত্র উদ্ধারে আমাদের এখান তো যত উদ্ধার হবে অত টাকা যাবে। যদি আপনি দুইটা অস্ত্র হাতিয়া ধরেন একটা এলএমজি উঠে দিলে তো একবারই ৫ লাখ টাকা পেয়ে যাবে। এইগুলি কিন্তু আমার লুট হওয়া অস্ত্র। চায়না রাইফেল হলো ১ লক্ষ, এসএমজিও ১ লাখ। মাননীয় চিফ অ্যাডভাইজার একটা কথাই বলছে যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। এদিকে আগামী জাতীয় নির্বাচনে কালো টাকা ব্যবহার এবং হলফনামায় মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। বন্ধ করতে হবে ভোট কেনার প্রবণতা। এসব বিষয়ে তদারকির জন্য নির্বাচনে এনফোর্সমেন্ট টিম সহ বিশেষ পরিকল্পনা নিয়েছে দুদক। যারা প্রার্থী হবেন তারা তো তাদের সম্পদ বিবরণ, তাদের সবকিছু দেবেন। যদি তারপরেও যদি মনে করেন তারা কিছু লুকোচ্ছে, তাহলে সেটা অভিযোগ আকারে দুদককে দেবেন, দুদক কাজ করবে। প্রথমত কালো টাকা নিয়ে নির্বাচনে আসার সুযোগ নেই, একদমই নেই। কিন্তু তারপরেও যদি কেউ আসে আইনের ফাঁকফোকর গলিয়ে আপনারা ধরিয়ে দেবেন, আমরা আমাদের মধ্য থেকে যতটা সম্ভব আমরা কাজ করে যাব। সজাগ থাকতে চেষ্টা করব যাতে নির্বাচনকালীন কালো টাকার ছড়াছড়ি নিয়ন্ত্রণে রাখা যায়। এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের খবর। ছাত্র সংসদের নির্বাচনকে ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে ঢাকা, জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষে কাল প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। জাকসু নির্বাচনেও আজ প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে ডাকসু নির্বাচনে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সকাল থেকে ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের প্রার্থীদের কেউ মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা বলছেন, নিজেদের প্যানেল এবং সংগঠনের সিদ্ধান্তে মনোনয়ন ফর্ম প্রত্যাহার করেছেন তারা। কাল প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এদিন থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হবে। এবারের ডাকসু নির্বাচনের জন্য মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়ে, আর হল সংসদে মোট ১,১০৮টি। আগামী ৯ সেপ্টেম্বর হবে ভোট। দর্শক, ডাকসুতে এবার দলীয় ছাত্র সংগঠনের প্যানেলের বাইরে বিভিন্ন পদে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন, যা আগে দেখা যায়নি। ব্যক্তিগত পরিচিতি, নেতৃত্বের গুণাবলী এবং ক্যাম্পাসের সক্রিয় ভূমিকার কারণে শিক্ষার্থীদের মধ্যে তাদের নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
কেন এবার এত বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী? এমন প্রশ্নে ডাকসুর সাবেক জিএস মুস্তাক হোসেন গতরাতে মাছরাঙ্গার বৈঠকখানা অনুষ্ঠানে বলেছেন, প্রেক্ষাপটের কারণেই এবার স্বতন্ত্র প্রার্থী বেশি। সমস্ত রাজনৈতিক দল প্রমিনেন্ট, তাদের প্রতি ছাত্রদের একটা রিজেকশন আছে, তারা তাদেরকে পছন্দ করছে না, সেটার এটা ফুটে উঠেছে। এবং আরেকটা হলো এটা প্রেক্ষাপট যে আওয়ামী লীগ ছাত্রলীগের দাপটে কোনো সংগঠনে কাজ করতে পারেনি। আমি ছাত্রলীগ বিসিএল, তখন যদি আমাদের ছাত্রলীগ কথা বলতে বলে এই ছাত্রলীগ তো একটাই, আবার কিসের তোর এখানে আসছিস, তাদেরকে মেরে ছাত্রলীগের নামে অন্য কেউ করতে পারবে না। তো এর অন্যান্য যারা ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী, ফেডারেশন, একই অবস্থা, তাদেরকে অনেকটা লুকিয়ে চুরিয়ে কাজ করতে হতো। ফলে এই যে বিরোধী ছাত্র সংগঠন কম্পিটিশন করছে ওপেনলি, সেটা যদি থাকতো তাহলে কিন্তু এতটা হতো না। যেহেতু ওর বিরুদ্ধে নির্দলীয় চেহারা ছাত্রদেরকে বলতে হয়েছে, আমরা ভাই আপনাদের বিরুদ্ধে না, আমরা কোনো অন্য পার্টি না। এবং এটাই মানে আন্দোলনের ধারাটাই তাই যে আপনি বন্ধ করবেন, আরেক দিক দিয়ে বেরোবে। এটা 2018 সালে হয়েছে, 24-এ হয়েছে, 24-এ সফল হয়ে গেছে। যেসব সড়ক ও মহাসড়কে যাতায়াত বেশি সেসব রাস্তা সংস্কারে অগ্রাধিকার দিচ্ছে সরকার। দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, সারা দেশে অন্তত 1500 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে ডিসেম্বরের মধ্যেই পর্যায়ক্রমে সংস্কার করা হবে। গুণগত মান অক্ষুণ্ণ রেখে সংস্কার খরচ কিভাবে কমানো যায় সেজন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। জানান, শৃঙ্খলা ফেরাতে পুরনো এবং ফিটনেসবিহীন যানবাহন ডাম্পিং করা হচ্ছে। ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে কর্মসংস্থান জড়িত, তাই সেসব বন্ধ করা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, অটোরিকশাগুলোকে যেন অবৈধভাবে রিচার্জ করতে না পারে সেজন্য বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে। খুব খারাপ অবস্থা। তো আমরা বলছি যে এইটা তিনটা ভিত্তিতে প্রায়োরিটাইজ করতে হবে। প্রথম অগ্রাধিকার ওই যে রিপেয়ার এবং এর কারণে যেটা হচ্ছে যে যেটাতে যাতায়াত বেশি, পণ্য এবং মানুষের যাতায়াত বেশি, ভেহিকেলস পার ডে যেটাকে বলে, তো সেই সব রাস্তাগুলোকে আমরা অগ্রাধিকার দিব। তারপরে আমরা বলছি যে এটার একটা তালিকা করতে হবে যে রাস্তার অবস্থাটা কতটা খারাপ, সেটা একটা তালিকা করতে হবে। দেশে বেড়েছে দারিদ্রতার হার। 3 বছরের ব্যবধানে দারিদ্র 10% বেড়ে দাঁড়িয়েছে প্রায় 28%। এ সময়ে শহরের মানুষের মাসিক আয় কমলেও কিছুটা বেড়েছে গ্রামের মানুষের, আর মোট আয়ের 55% ব্যয় হয় খাবার কেনায়। বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের আজ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 3 বছরের ব্যবধানে অতি দারিদ্র্যের হার 5.6% থেকে বেড়ে দাঁড়িয়েছে 9.35%। শহরের পরিবার প্রতি মাসিক গড় আয় কমেছে 5,000 টাকার মতো, তবে গ্রামের গড় আয় বেড়েছে 3,000 টাকার মতো। মোট আয়ের 55% ব্যয় হয় খাবার কেনায়। শিক্ষা, চিকিৎসা এবং পরিবহনে খরচ 20% অর্থ। আয়ের তুলনায় ব্যয় বাড়ায় দেশের 40% পরিবারের সঞ্চয়ের তুলনায় ঋণ বেড়েছে 7% পরিবারের। চলতি বছরের মাঝামাঝি দেশের 8,067টি পরিবারের 33,207 জন ব্যক্তির মতামতের ভিত্তিতে গবেষণাটি করে প্রতিষ্ঠানটি। একটা কন্টিনিউটি অফ ক্রাইসিসের বাস্তবতার মধ্যে বাংলাদেশ আছে। 22-এ হলো কোভিড, 23-এ হলো বৈশ্বিক মূল্যস্ফীতি, 24-এ হলো এই রাজনৈতিক পট পরিবর্তন। সো দ্যার ইজ বিন যেটা অনেকটা বিশাল আশার সৃষ্টি করেছে, আবার এক ধরনের অনিশ্চয়তাও তৈরি করেছে। আমরা এগোচ্ছিলাম, কিন্তু এক ধরনের দারিদ্র্য ক্ষেত্রে দ্যার ইজ নাও এ রিভার্সাল। আমরা যদি 22 এবং আমাদের 25-এটা কম্পেয়ার করি, দ্যার ইজ এ 10% রাইজ ইন ওভারঅল পভার্টি। এবার যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য খবর। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় খাগড়াছড়ি। তবে পর্যটক টানতে এতদিন ছিল না তেমন বড় কোনো উদ্যোগ। তবে এবার পর্যটকদের আকর্ষণ বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন সহ নানা পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। খাগড়াছড়ি রিপোর্টার কানন আচার্যের তথ্য এবং ছবিতে নিউজ শো প্রতিবেদন।
পর্যটক থেকে শুরু করে টুরিস্ট অপারেটর এজেন্সিগুলো মূলত রাঙামাটির সাজেকে যাওয়ার জন্যই যাতায়াতের সুবিধার্থে খাগড়াছড়ি জেলাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে। যার কারণে খাগড়াছড়িতে পর্যটন শিল্পের সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা বিনিয়োগ করার পরও আশানুরূপভাবে লাভবান হতে পারছে না বলে মনে করেন। সম্প্রতি বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসার পরপরই পর্যটন শিল্পকে ঢেলে সাজাতে অবকাঠামোগত উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। জেলার আলুটিলা, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ, হর্টিকালচার পার্ক, মায়াবিনী লেক, স্বর্গের সিঁড়ি, দেবতা পুকুর ও শতবর্ষী বটবৃক্ষ সহ বিভিন্ন স্পটের অবকাঠামোগত উন্নয়ন করার জন্য সিদ্ধান্ত হয়েছে। এজন্য যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সহ পর্যটকদের বিশ্রামাগার, উন্নত মানের রেস্টুরেন্ট থেকে শুরু করে নিরাপত্তা ও অন্যান্য বিষয়ের দিকেও নজর দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আমাদের খাগড়াছড়ি পর্যটনকে এগিয়ে নেওয়ার জন্য কর্মপরিকল্পনা করে আমরা কাজ করতে চাচ্ছি এবং এই বিষয়ে আমরা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যটন উন্নয়ন বোর্ড থেকে আমরা বেশ কিছু প্রস্তাব পাঠিয়েছি তাদেরকে, যাতে করে আমরা এক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে আমরা কিছু বরাদ্দের মাধ্যমে এই পর্যটন কেন্দ্রগুলো সার্বিক বিষয়কে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এদিকে জেলায় পর্যটন শিল্পের সম্ভাবনা ও সমস্যা চিহ্নিত করে রামগড় থেকে খাগড়াছড়ি পর্যন্ত সড়ক 4 লেন করার প্রস্তাব দিয়েছে জেলা পরিষদ। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে খাগড়াছড়িতে পর্যটন শিল্পে বিনিয়োগকারীদের জন্য সুযোগ উন্মুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে। আমাদের সাথে দেশি বিদেশি অনেক উদ্যোক্তাই চেষ্টা করছেন এখানে কিছু ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে কাজ করার জন্য, এবং এই কাজগুলো যদি হয় তাহলে আমি মনে করব যে এখানকার পর্যটন শিল্প অত্যন্ত ডেভেলপ করবে। এক কথায় বলা যায় অসাধারণ। এখানে আসলে সময় হাতে করে নিয়ে আসা উচিত, যে 2-3 দিনের। খাগড়াছড়ি আমার খুবই ভালো লাগছে, আসলে ঘুরতে খুবই ভালো লাগছে, পাহাড়টাগুলো আমার বেশি ভালো লাগছে। খাগড়াছড়িকে নিয়ে জেলা প্রশাসক ও পার্বত্য জেলা পরিষদের এইসব পরিকল্পনা বাস্তবায়ন হলে জেলায় পর্যটন শিল্পে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ শো। দর্শক, ব্যবসা বাণিজ্যের এই অংশে আপনাদের জানাবো, চলতি বছরের শুরু থেকে বিশ্বজুড়ে আলোচনায় কেন্দ্রে রয়েছে এক অদ্ভুত দর্শনের ছোট পুতুল লাবুবু। সামাজিক গণমাধ্যমে এই পুতুল নিয়ে রীতিমতো চলছে উন্মাদনা। লাবুবু পুতুলের নির্মাতা প্রতিষ্ঠান চীনা পপ মার্ট 2025-এ 350% লাভ করবে বলে ধারণা করা হচ্ছে। রাজস্ব প্রবৃদ্ধি, বৈশ্বিক ক্রেতাদের আগ্রহ আর সাংস্কৃতিক ট্রেন্ড সব মিলিয়ে লাবুবু এখন চীনের টয় ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল ব্র্যান্ড। চীনের জনপ্রিয় খেলনা ব্র্যান্ড পপ মার্টের আয়ে এবছরের প্রথমার্ধে প্রবৃদ্ধি হয়েছে 200%-এর বেশি, যার মূল কারণ একটি পুতুল। হংকংয়ের শিল্পী কাসিং ইউংয়ের তৈরি লাবুবু নামের এই অদ্ভুত চেহারার পুতুল এখন বিশ্বজুড়ে ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কোম্পানিটি বলছে, শুধু চীনা বাজার নয়, এখন তারা বেশি গুরুত্ব দিচ্ছে উচ্চ মুনাফার বিদেশি বাজারে। রাজস্বের এই গতি ধরে রাখতে পপ মার্ট সম্প্রতি খুলেছে একটি জুয়েলারি শপ, যেখানে পাওয়া যাচ্ছে লাবুবু ও স্কাল পান্ডা ভিত্তিক নতুন গহনার সংগ্রহ। বিশ্লেষকরা বলছেন, লাইসেন্সড মার্চেন্ডাইজ ও পপ কালচার ব্র্যান্ড এক্সটেনশনে এটি নতুন বাজার সম্ভাবনা তৈরি করছে। শুধু খেলনা নয়, চীনে এখন জনপ্রিয় হচ্ছে আগলি প্রোডাক্টস। আলিবাবা মালিকানাধীন টাওবাওয়ের আগলিজ অ্যাওয়ার্ড প্রদর্শনীতে প্রদর্শিত 3 পণ্য এরই মধ্যে তৈরি করেছে 10 কোটি ইউয়ানের বেশি বিক্রি। বাজার গবেষকদের মতে এর পেছনে কাজ করছে তরুণদের ব্যক্তিত্ব প্রকাশের প্রবণতা এবং ইমোশনাল কনজাম্পশন। আগলি কিউট ট্রেন্ডের সবচেয়ে বড় উদাহরণ লাবুবু। সম্প্রতি বেইজিংয়ে এক নিলামে মানব আকারের লাবুবু বিক্রি হয়েছে 15 লাখ মার্কিন ডলারের সমপরিমাণে। যখন আমি প্রদর্শনী দেখলাম তখন বুঝতে পারলাম এখানে অনেক সৃজনশীলতা রয়েছে। আমার মনে হয় যেহেতু সৃজনশীলতা প্রকাশের অনেক উপায় আছে, তাই বাচ্চাদের এই ধরনের মুক্তমনা চিন্তাভাবনা দেখানো উপকারী হবে। তাই আমরা বাচ্চাদের প্রদর্শনীটি দেখাতে এনেছি। হংকংয়ে লাবুবুর প্রতি ক্রেতাদের চাহিদা এতটাই বেশি যে প্রতিবেশী তাইওয়ান থেকেও অনেকে পুতুল কিনতে এখানে আসছেন। বিশেষজ্ঞদের মতে, হংকংয়ের খুচরা বিক্রি যেখানে কম ছিল, সেখানে লাবুবু একটি নতুন ভোক্তা ট্রেন্ড তৈরি করেছে। এমনকি জিজাং অঞ্চলেও
লাবুবুকে ব্যবহার করা হচ্ছে পর্যটন প্রচারে। স্থানীয় সাংস্কৃতিক পোশাকে সাজানো লাবুবুর ছবি তুলতে ভিড় করছে দেশি বিদেশি পর্যটক। বিশ্লেষকরা বলছেন, লাবুবু এখন আর শুধু একটি খেলনা নয়, এটাই চীনের সাংস্কৃতিক রপ্তানি ও খুচরা বাজারে নতুন প্রবৃদ্ধি সেক্টর হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ শো। এ ছিল আজকের মতো। আমাদের পরের আয়োজন সন্ধ্যার মাছরাঙা সংবাদ দেখার আমন্ত্রণ রইল।